হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মিতুল। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আজকে আমি এনেছি তোমাদের ক্লাস 9-এর বলবই থেকে নিউটনস ল অফ মোশন। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে গিয়ে নিউটনস ল অফ মোশন। তো নিউটনস ল অফ মোশন পদার্থবিদ্যার একটা ভাইটাল জায়গা বলতে পারো। তাহলে এই নিউটনস ল অফ মোশনে আমরা দেখব যে ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা দেখতে পাই নিউটনস ল অফ মোশনে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট ল অফ নিউটন, অর্থাৎ নিউটনের প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র পড়বো আজকে। প্রথম গতিসূত্র কি? তিনি বলেছিলেন, মনে করো এটা একটা বস্তু। এখন এই বস্তুটার উপর যদি না আমরা বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি তাহলে কি হবে? এই বস্তুটা স্থির বস্তু, মনে করো স্থির বস্তু, তাহলে বস্তুটা কিন্তু স্থিরই থেকে যাবে। তাহলে বাইরে থেকে বল যদি প্রযুক্ত না করা হয় কোনো বস্তুর উপর, বাহ্যিক বল যদি প্রযুক্ত না করা হয় তাহলে কিন্তু স্থির বস্তুটা স্থিরই থেকে যাবে। আবার কোনো গতিশীল বস্তু, মনে করো একটা গতিশীল বস্তু, একই রকম ভাবে এই বস্তুটা কিন্তু ভি সমবেগে গতিশীল, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটা ত্বরণ জিরো, বস্তুটা ভি সমবেগে গতিশীল, ত্বরণ জিরো। তাহলে এই বস্তুটাকে যদি আমাদের থামাতে হয়, বস্তুটাকে যদি, এখানে আমাদের উদ্দেশ্য কি, বস্তুকে যদি স্থির করতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা বল প্রয়োগ করতে হয়। আর যদি না বলটা প্রয়োগ করি তাহলে কিন্তু গতিশীল বস্তুটা কিন্তু গতিশীলই থাকবে, সমবেগে, যেরকম সমবেগে গেছিল সেই রকমই সমবেগে সরলরেখা বরাবর গতিশীল হবে। তাহলে এখানে দেখতে পেলাম যে একটা বস্তুকে যদি আমরা কি করতে চাই, স্থির বস্তুকে যদি গতিশীল করতে চাই তাহলে কিন্তু একটা বল প্রয়োগ করতে হবে। আর যদি না বলটা প্রয়োগ করি তাহলে কিন্তু স্থির বস্তু চিরকালই স্থির থেকে যাবে। এবং একই রকম ভাবে যদি একটা গতিশীল বস্তু আছে মনে করো, সেই গতিশীল বস্তুটা কিন্তু কি সমবেগে গতিশীল, যার ত্বরণ শূন্য, সেই গতিশীল বস্তুটাকে যদি এখন স্থির করতে হয় তাহলে কিন্তু তার উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। যদি না করি তাহলে কিন্তু গতিশীল বস্তু চিরকালই ওই সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। নিউটন এক্সাক্ট ঠিক এই কথাটাই বলেছিলেন। স্যার আইজাক নিউটন তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন যে স্থির বস্তু যদি কি থাকে, কোন একটা স্থির বস্তু আছে মনে করো, তাহলে সেই স্থির বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে কিন্তু কি হবে, তার উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। আবার যদি গতিশীল বস্তুকে আমরা স্থির করতে চাই তাহলে তার উপরে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। তাহলে এই সূত্রগুলো নিউটন, স্যার আইজাক নিউটন তিনি কি করেছিলেন, তার একটা প্রিন্সিপিয়া গ্রন্থ বলে একটা তার বই ছিল, সেই প্রিন্সিপিয়া গ্রন্থে তিনি এই তিনটে সূত্রকে তিনি ব্যাখ্যা করে রেখেছিলেন। যদিও এই সূত্রগুলোর মানে তাত্ত্বিক প্রমাণ এখনো নেই, তবে ক্লাসিক্যাল ফিজিক্সে এর কিন্তু ব্যবহার অপরিসীম, এবং ক্লাসিক্যাল ফিজিক্সে অনেকগুলো মানে সমস্যা, ক্লাসিক্যাল ফিজিক্সে অনেক সমস্যার সমাধানে কিন্তু আমাদের নিউটনস ল যেগুলো আছে সেগুলো কিন্তু হেল্প করে। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রটা কি? তাহলে প্রথম গতিসূত্রটা হচ্ছে এটাই যে বাহ্যিক বল প্রয়োগ না করে কোনো বস্তু, অর্থাৎ কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হলে, অথবা বাহ্যিক বল প্রয়োগ করে যদি কোনো স্থির বস্তুকে গতিশীল করতে হয় কিংবা কোনো গতিশীল বস্তুকে স্থির করতে হয় তাহলে কি হবে? তাহলে কোনো বস্তুর উপর ভালো করে বুঝতে হবে বিষয়টা, যে কোনো বস্তুর হয় সেটা স্থির বস্তু, অর্থাৎ কোনো স্থির বস্তুকে গতিশীল করতে কিংবা কোনো গতিশীল বস্তুকে স্থির করতে একটা বাহ্যিক বল প্রয়োগ করতে হয়। যদি না আমরা সেই বাহ্যিক বল প্রয়োগ করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে।
এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল অফ মোশন। তাহলে কি বললাম, নিউটনস ফার্স্ট ল বলছে যদি এক বাহ্যিক বল প্রয়োগ না করা হয়, কোনো বস্তুর উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আর যদি এর উপর বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে, স্থির বস্তু গতিশীল হবে এবং গতিশীল বস্তু স্থির হবে। যেমনটা নিউটন ফার্স্ট ল একটা মজার বিষয় হচ্ছে এটাই যে যারা সাধারণত ছোট বাচ্চা হয়, ছোট বাচ্চা তারা খুব ভালো বুঝে বিষয়টা, মানে তারা থিওরিটা যদি তারা তাদের মাথায় গাঁথা নেই, তবু তারা এটা ভালো বুঝে। কিরকম, মনে করো একটা বাচ্চা, ছোট বাচ্চা, তার একটা খেলনা হারিয়ে গেছে। খেলনা হারিয়ে গেছে মানে সে কোনো একটা জায়গায় খেলছিল, মনে করো কোনো একটা পজিশনে কোনো একটা জায়গায় সে খেলছিল, খেলতে খেলতে সে ভুলে গেছে যে খেলনাটা, যখন সে বাড়ি ফিরেছে তখন খেলনাটা কিন্তু নিয়ে আসেনি, সঙ্গে নিয়ে আসেনি। তার পরের দিন কিন্তু সে ঠিক ওই জায়গাটাতেই যায় যেখানে সে দ্বিতীয় দিন, প্রথম দিন যেখানে খেলছিল, দ্বিতীয় দিন কিন্তু সেই জায়গাটাই খেলনাটায় খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজি করে তাহলে এখানে কোশ্চেন হচ্ছে একটা অ্যারাইজ হচ্ছে যে যে ছোট বাচ্চাটা সে গেল, তাহলে কোন কনফিডেন্সে গেল, সে যে জায়গায় খেলছিল সেই জায়গায় যে খেলাটা থাকবে, এই কনফিডেন্সটা পেলো কোথা থেকে? কারণটা হচ্ছে গিয়ে সে পেলো কনফিডেন্সটা এটাই যে খেলাটা কিন্তু সে ওখানে হারিয়েছিল, খেলাটা কেউ যদি হাত নিয়ে দেয়, মানে কেউ যদি না নেয় খেলাটা, তাহলে কিন্তু খেলাটা ওই জায়গাতেই থাকবে। অর্থাৎ ওই খেলনার উপর, খেলনাটা তো স্থির বস্তু, অর্থাৎ ওই খেলাটার উপর যদি কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কিন্তু খেলাটা ঠিক ওই জায়গাতেই থাকবে, অর্থাৎ স্থির অবস্থায় থাকবে, কেউ নিয়ে যাবে না। সেই কনফিডেন্সেই ওই ছোট বাচ্চাটা কিন্তু ওই জায়গায় খোঁজাখুঁজি করে খেলাটা। তাহলে কিন্তু থিওরিটা তার মাথায় গাঁথা নেই, তবু কিন্তু সে বিষয়টা তার মাথায় আছে। তো এরকম একটা বিষয় যে একটা বাচ্চা, ছোট বাচ্চাও নিউটনের ফার্স্ট লটাকে ফলো করে এভরিডে, প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই জিনিসটাকে সে ফলো করে। নিউটন ফার্স্ট ল। এবার নিউটন ফার্স্ট লতে আমরা কি কি পড়েছি, কি কি জানতে পারি নিউটন ফার্স্ট লতে? দেখো, নিউটন ফার্স্ট লতে আমাদের প্রথম কথা যেটা জানতে পারি সেটা হচ্ছে গিয়ে একটা পাই আমরা বলের সংজ্ঞা, বলের সংজ্ঞা, আর কি পাই, জাড্ডের ধারণা। এই দুটো জিনিস পাই আমরা নিউটন ফার্স্ট ল থেকে। আমাদের যে ধারণাটা পাই সেটা হচ্ছে গিয়ে একটা বলের সংজ্ঞা আর একটা জাড্ডের ধারণা, এই দুটো জিনিস নিউটন ফার্স্ট ল থেকে জানতে পারি। তাহলে বলের সংজ্ঞাটা কি? নিউটন ফার্স্ট ল থেকে আমরা বলের সংজ্ঞা এটাই পাই, কি পাই না, বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো বস্তুর যে বাহ্যিক প্রভাব, যে বাহ্যিক প্রভাব কোনো বস্তুর কি করে আকার, আকৃতি, দিকের পরিবর্তন করে, তাকে সেই বাহ্যিক প্রভাবকে, সেই বাহ্যিক প্রভাবকে কেই বল বলে। বুঝালো? তাহলে আমরা কি দেখলাম, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যে বলের সংজ্ঞাটা পেলাম কি, যে বাহ্যিক প্রভাব কোনো বস্তুর আকার, আকৃতি, অবস্থান ও দিকের পরিবর্তন করে, সেই বাহ্যিক প্রভাবকে আমরা বল বলবো। মানে বুঝতে হবে বিষয়টা, এই একটা বস্তু, এই বস্তুর উপর যদি একটা বল প্রয়োগ করা হয়, বা মনে করো একটা ফোলানো বেলুন, মনে করো সেই বেলুনের উপর যদি একটা বল প্রয়োগ করা হয় তাহলে বেলুনে কি হয়, আকার আকৃতির পরিবর্তন হয়। তাহলে কি করলাম, একটা বাহ্যিক প্রভাব তো দিলাম, যার জন্য কি হলো, বেলুনটা আকার আকৃতির পরিবর্তন হলো। তাহলে এই বেলুনটাকে আমরা কি, মানে বেলুনের উপর যা প্রয়োগ করলাম সেটাকে বলবো আমরা বল। আবার অবস্থানের পরিবর্তন, মনে করো তুমি একটা বস্তু, টেবিলের উপর তোমার একটা বই আছে, সেই বইয়ের উপর যদি তুমি একটা বল প্রয়োগ করো, তাহলে কি হবে, বস্তুটা কিন্তু টেবিল থেকে তুমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছ, মনে করো, তাহলে কি বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছ, তাহলে অবস্থানের পরিবর্তন ঘটছে।
ঠিক আছে? বা তুমি একটা ফুটবলকে যখন তুমি কিক করছো পায়ে, তখনও কিন্তু অবস্থানের পরিবর্তন ঘটছে। দিকের পরিবর্তন কখন হচ্ছে? অর্থাৎ দিকের পরিবর্তন হচ্ছে এভাবে যে ক্রিকেটাররা যখন ক্রিকেট খেলে তখন ব্যাট দিয়ে বল আর কি বলটাকে বাউন্ডারির বাইরে বের করে। এখন বিষয় হচ্ছে যে বলটা কোন দিকে খেলবে, সে লেগ সাইডে খেলবে নাকি অফ সাইডে খেলবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে তার প্রযুক্ত বাহ্যিক বলের উপর। অর্থাৎ এই বলটা প্রযুক্ত বাহ্যিক বলটাও কিন্তু কি করে, ওই যে ক্রিকেট বলটা তার কিন্তু ডিরেকশনে পরিবর্তন ঘটায়, অর্থাৎ দিকের পরিবর্তন করে। তাহলে এই বাহ্যিক প্রভাব কি করতে পারে, দিকেরও পরিবর্তন করতে পারে। অর্থাৎ সে বল প্রয়োগ করে কিন্তু কি করেছে, ওই বলটা অর্থাৎ এই বল সেই বল নয়, কিন্তু ক্রিকেট বলটা দিকের পরিবর্তন করেছে। তাহলে কিন্তু তাহলে আমরা বলের সংজ্ঞাটা পুরোপুরি বুঝতে পারলাম যে যে বাহ্যিক প্রভাব কোনো বস্তু আকার বা আকৃতি অবস্থানের দিকের পরিবর্তন করে, সেই বাহ্যিক প্রভাবকে আমরা কি বলবো, বল বলবো। এবারে আসছি আমরা কি, দেখো যাদের ধারণায় পরে আসছি তার আগে কিছু বলের আমরা বলটা আমরা দেখবো যে বলকে কয় ভাগে ভাগ করা হয়। দেখো বলকে আমরা সাধারণত কতগুলো ভাগে ভাগ করব, দুটো ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে গিয়ে প্রতিমিত বল, আর একটা কি অপ্রতিমিত, কার্যকর বলও বলা হয় এটাকে, কার্যকর বল। প্রতিমিত বল আর কার্যকর বল। আমরা প্রথমে দেখবো যে প্রতিমিত বলটা কি কি হয়। এখানে প্রতিমিত বলের সঙ্গে যে শর্তগুলো থাকে সেগুলো হচ্ছে, ঠিক আছে? তো দেখো প্রতিমিত বল, তাহলে আমরা দেখলাম যে প্রতিমিত বল কাকে বলে আগে বুঝো। ব্যালেন্স ফোর্স বলা হয় ইংরেজিতে এটাকে। অর্থাৎ ইংলিশ টার্মটা শুনেই মনে হচ্ছে ব্যালেন্স করবে আর কি। অর্থাৎ যখন কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তখন ওই যে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যে একাধিক বলের লব্ধি যদি শূন্য হয়ে যায়, তখন সেই বলটাকে আমরা কি বলবো, প্রতিমিত বলবো, ব্যালেন্স ফোর্স বলবো। প্রতিমিত বলে কিন্তু বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অবস্থানের পরিবর্তন ঘটে না প্রতিমিত বলে। কি হয়, অবস্থানের পরিবর্তন ঘটে না, শুধুমাত্র আকারের বিকৃতি পরিবর্তন ঘটতে পারে। কিরকম একটা এক্সাম্পল দিই, মনে করো একটা ফোলানো বেলুন আছে, সেই বেলুনকে তুমি দুই হাতে দুই দিক দিয়ে তুমি বল প্রয়োগ করছো। তাহলে দুই দিক থেকে যখন বল প্রয়োগ করছো, শুধুমাত্র বেলুনের আকারের বিকৃতি ঘটছে, বিকৃতি ঘটছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার অবস্থানের পরিবর্তন ঘটে না। অর্থাৎ এই হাত দিয়ে যে প্রযুক্ত বল, এই হাত দিয়ে প্রযুক্ত বলে দুটো বলের যে লব্ধিটা, সমষ্টিগত যে ফলাফলটা, সেটা কিন্তু শূন্য। দ্যাটস ওয়াই এখানে কোনো পরিবর্তন ঘটবে না, কার সহনের অবস্থানে কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু শুধুমাত্র বিকৃতি ঘটবে। দেখো শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে তার মানে বিকৃতি হচ্ছে। কিন্তু কার্যকর বলটা হচ্ছে কিন্তু একটু আলাদা। কিরকম? কার্যকর হচ্ছে গিয়ে যে একাধিক বলের মানে একাধিক প্রযুক্ত বলের লব্ধি যখন কি হয়, কোনো বস্তু যখন বল প্রয়োগ করা হয়, তখন ওই প্রযুক্ত বলে একাধিক বলের যে লব্ধির মানটা, সেটা কিন্তু যখন শূন্য হবে না, ঠিক আছে, জিরো নয়, নট ইজ ইকাল টু জিরো, তখন সেটা কিন্তু আমরা বলবো কার্যকর বল। অর্থাৎ কি হবে, এখানে অবস্থানের পরিবর্তন ঘটবে, বিকৃতি হতেই পারে কিন্তু অবস্থানের পরিবর্তন ঘটবে। কিরকম? মনে করো একটা মেঝের উপর একটা টেবিল আছে, সেই টেবিলটাকে তুমি যখন বল প্রয়োগ করে টেবিলটা একটা খেলা বল প্রয়োগ করছো যখন টেবিলটার উপর, তখন সে বল প্রয়োগ করে টেবিলে যদি তুমি স্মরণ ঘটাতে পারো, তাহলে তোমাকে জানতে হবে এটা কার্যকর বল হয়েছে। অপ্রতিমিত বল বলবো আমরা, ঠিক আছে? অর্থাৎ যখন আমরা স্মরণের অবস্থানে পরিবর্তন ঘটাচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে লব্ধি বলটা শূন্য হচ্ছে না, দ্যাটস ওয়াই। অর্থাৎ আমার প্রযুক্ত বল যেটা, অর্থাৎ এখানে আমি বলতে পারি যে যে টেবিলটাকে সরাচ্ছি আমি, যে বাক্সটা সরাচ্ছি, মেঝের সঙ্গে তার যে একটা ঘর্ষণ বল কাজ করছে, সেই ঘর্ষণ বলটাকে আমি ধরে নিলাম এফ আর, স্মল এফ আর। সেই ঘর্ষণ বলটাকে আমি স্মল এফ আর ধরে নিলাম, আর আমার যে প্রযুক্ত বল সেটাকে আমি ক্যাপিটাল এফ ধরলাম। এই কার্যকর বলের ক্ষেত্রে কি হয়, কার্যকর বলের ক্ষেত্রে ক্যাপিটাল এফ ইজ গ্রেটার দেন স্মল এফ আর হয়, অর্থাৎ ফ্রিকশন ফোর্সের থেকে প্রযুক্ত বলটাই বেশি হয়, তার জন্য এটাকে আমরা কার্যকর বল বলবো। আর প্রতিমিত বলের ক্ষেত্রে কি হয়, এফ ইজ ইকুয়াল টু স্মল এফ আর অর লেস দেন হয়ে যায়, এরকমও হয়ে যেতে পারে। ওকে, লেস দেন ইকুয়াল টু এটা হয়ে যায়।
দ্যাটস ওয়াই তখন আমরা কি হয় না, এখানে অবস্থানের পরিবর্তন ঘটে না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের প্রতিমিতি বল আর এই গেল আমাদের কার্যকর বল। এবারে আমরা পড়বো দুটি বলের সংযোজন। কিরকম হয় দুটি বলের সংযোজন? দেখো, আমি উদাহরণ হিসেবে একটা গুলতি নিয়েছি। একটা গুলতিকে যখন ছোড়া হয় কি হয় বলের সংযোজন হয়। দেখো, আগে বলের সংযোজন বা লব্ধি বল জিনিসটা আমরা পড়বো। দুটো বলের যখন সমষ্টিগত মানটা, দুটো প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যখন দুটি বলের সমষ্টিগত মানটা যদি একই দিকে প্রকাশ পায় বা একটা দিক নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, তখন ওই সমষ্টিগত বলের যে নির্দিষ্ট মানটাকে সেটাকে আমরা বলবো লব্ধি বল। অর্থাৎ এখানে ভালো করে দেখো, এই গুলতির ক্ষেত্রে এখানে হচ্ছে কি আমাদের F2 বল ক্রিয়া করছে এই গুলতির এই দড়িতে। গুলতির ক্ষেত্রে দুটো দড়ি থাকে তাই না, এখানে আমরা গুলতিটাকে ভরে মারি, তাহলে এখানে F2 বল প্রয়োগ হচ্ছে মনে করো। আবার এখানে F1 বল প্রয়োগ হচ্ছে। তাদের বল দুটো ডিরেকশন দুটো কিন্তু দেখো ভালো করে একই ডিরেকশনে নেই, কিন্তু বল দুটো ডিরেকশন আলাদা। অর্থাৎ এটা এই ডিরেকশনে হচ্ছে আর এটা এই ডিরেকশনে প্রযুক্ত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে গুলতিটা আছে, গুলতির উপর প্রযুক্ত বল দুটো ডিরেকশনে কাজ করছে। এই দুটো ডিরেকশনের বলের যে মানটা সেটা সমষ্টি, দুটো বলের সমষ্টি কিন্তু একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, যেটা হচ্ছে আমি আর ভেক্টর দিয়ে ডিনোট করেছি। অর্থাৎ গুলতিটা কিন্তু F2 ডিরেকশনে যাচ্ছে না, আবার F1 ডিরেকশনে যাচ্ছে না। বলটা কিন্তু তাদের মধ্যবর্তী একটা ডিরেকশন বা দিক বরাবর কিন্তু গুলতিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে দিকটা আর ভেক্টর, এটা কিন্তু এই F1 আর F2 সমষ্টিগত ফলাফল। অর্থাৎ এই আরটাকে আমরা বলবো কিন্তু কি, তখন আরটাকে আমরা বলবো কি, আরটাকে আমরা কি বলবো, আরটাকে আমরা বলবো লব্ধি বল। তাহলে এটা হচ্ছে বলের সংযোজন। দুটো বল কি হচ্ছে একটা নির্দিষ্ট দিকে কি হচ্ছে তার মানটা সমষ্টিগত ফলাফলটা আমরা পাচ্ছি, তখন সেই জন্য আমরা এই দুটি বলের সংযোজন বলছি। এবার সংযোজনে আমরা দেখব সামান্তরিক সূত্র। বলের সংযোজনের সামান্তরিক সূত্র কিরকম দেখো ভালো করে, বলের সংযোজনের সামান্তরিক সূত্র। কিরকম সামান্তরিক সূত্র দেখো, মনে করো এ, এটা ও মনে করো বি সি, এ ও বি সি একটা সামান্তরিক। এই সামান্তরিকের একটা নির্দিষ্ট বিন্দু ও মনে করো, এই ও নির্দিষ্ট বিন্দুতে দুটো বল প্রযুক্ত হচ্ছে। একটা হচ্ছে গিয়ে F1 আর এই ডিরেকশনে হচ্ছে গিয়ে ওবি ডিরেকশনে হচ্ছে গিয়ে F2 ভেক্টর। দুটো বল আমাদের কাজ করছে, ঠিক আছে। তাহলে এই যে দুটো বল কাজ করছে সামান্তরিকের ক্ষেত্রে, তাহলে এইভাবে আমরা সামান্তরিকের বলের সংযোজন সূত্র, সামান্তরিকের সূত্রটা এইভাবে বলবো যে যদি যদি সামান্তরিকের দুটি সুন্নিহিত বাহু, এটা একটা সুন্নিহিত বাহু, সুন্নিহিত বাহু কেন বলবো, একটা নির্দিষ্ট বিন্দু থেকে এরা ইন্টারসেক্ট করে চারিদিকে ছড়িয়ে গেছে। তাহলে সামান্তরিকের দুটি সুন্নিহিত যদি নির্দিষ্ট পরিমাণ একই পরিমাণ, অর্থাৎ এফ এর ম্যাগনিটিউড আর F2 এর ম্যাগনিটিউডটা সমান, একই পরিমাণ দুটি বলকে মানে ও দিকে সূচিত করে। সামান্তরিকের দুটি সুন্নিহিত বাহু যদি দুটি একই পরিমাণ বলকে মানে ও দিকে সূচিত করা হয়, তাহলে এই বল দুটোর লব্ধি বল কোনটা হয় জানো? এই বল দুটো লব্ধি বল হবে যে সুন্নিহিত বাহু থেকে বল দুটো ক্রিয়া করছে, সেই সুন্নিহিত বাহুর সংযোজক সরখা দ্বারা যে কণটা উৎপন্ন হবে, সেই কণটাই হচ্ছে গিয়ে এই বল দুটোর লব্ধি বলকে নির্দেশ করে। অর্থাৎ এটাকে যদি আমি লিখি আর ভেক্টর, দ্যাট ইজ আমরা লিখতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। বুঝালো? তাহলে এটা হচ্ছে গিয়ে কি সামান্তরিকের সংযোজন সূত্র। অর্থাৎ মনে করো যে এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেটা মনে করো 4 নিউটন, একই রকম ভাবে এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেটা হচ্ছে 3 নিউটন। মনে করো ও বি থেকে দুটো বল ও বি বরাবর আর ও এ বরাবর সূচিত করছে 4 নিউটন 3 নিউটন। তাহলে আমাদের যে বল বলা হয় যে এই দুটো বলের লব্ধি বল কত হবে, তাহলে এই দুটো বলের লব্ধি বল ওসি বরাবর ক্রিয়া করবে, এবং সেটা কি ওসি বরাবর যখন ক্রিয়া করবে তখন সেই বল দুটোর মান হবে গিয়ে আমাদের কি
3 নিউটন প্লাস 4 নিউটন, দ্যাট ইজ 7 নিউটন বরাবর ক্রিয়া করবে। কোন দিকে? ওসি বরাবর, ওসি ডিরেকশনে আমাদের ক্রিয়া করবে 7 নিউটন বলটা। বুঝালো? তাহলে এটা হচ্ছে বলের সামান্তরিক সূত্র। দেখবো যে বলের সংযোজনের একটা উদাহরণ কি, পাখির আকাশে ওড়া। পাখির আকাশে ওড়া, পাখির যে আকাশে ওড়াটা সেটা আমরা বলের সংযোজন সূত্র থেকে দেখবো কিভাবে ওড়ে পাখিটা। ছবিটা লেস ইম্পর্টেন্ট, ছবির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখিনি। তাহলে আকাশে পাখি কিভাবে ওড়ে দেখা যায়। বিষয়টা হচ্ছে গিয়ে যে পাখি যখন আকাশে ওড়ে তখন তার ডানার সাহায্যে বায়ুর উপর একটা বল প্রয়োগ করে। কোন অভিমুখে? না, ডিও ও ইও, ডিও ইও বরাবর, রেখা বরাবর কি করে বায়ু পাখি বায়ুর উপর একটা বল প্রয়োগ করে। সিমিলারলি বায়ু কি করে একটা বিপরীতমুখী বল পাখার উপর প্রয়োগ করে। কোন ডিরেকশনে? তাহলে তার ডিরেকশনটা এরকম হবে, বায়ু যেটা করে, আর এটা পাখি দিচ্ছে, পাখির ডানা, ডানা একটা বল প্রয়োগ করছে ডিও ও ইও অভিমুখে বায়ুর উপর, আর বায়ু কি করছে একই রকম ভাবে ওডি ও ই ডিরেকশনে কিন্তু ডানাও বায়ু কিন্তু ডানার উপর একই রকম বল প্রয়োগ করছে, তার ফলে পাখিটা উড়ে যাচ্ছে। এবার এটা কিভাবে উঠছে পাখিটা, মানে পাখিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে, দেখবো। আমি ধরলাম এই যে ওডি বরাবর যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাকে আমি শর্ট করে ধরলাম, ওডিটাকে আমরা ধরলাম শর্ট করে ওবি, এতটুকু। আর ওইটাকে আমরা শর্টে ধরলাম ওয়ে। ঠিক আছে, তো দেখো তো এটা একটা সামুদ্রিক হয়ে যাচ্ছে না। তাহলে কি একটা সামুদ্রিক তৈরি হলো, কি সামুদ্রিক? না ও এ সি বি, এই যে একটা সামুদ্রিক বা চতুর্ভুজ বলতে পারো তৈরি হলো। এখন এই সামন্তরিকের কি করছে বায়ু মানে পাখি ডানার উপর যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে একটা কি, একটা বল প্রয়োগ করছে ও এ, আর একটা ডিরেকশনে ও বি থেকে দুটো বল তৈরি হয়েছে, আর একটা হচ্ছে গিয়ে ও বি, এই ডিরেকশন দুটো বল প্রয়োগ করছে। তাহলে এই দুটো ডিরেকশন যদি বল প্রযুক্ত হয় একটা নির্দিষ্ট বিন্দু থেকে, আমরা সামুদ্রিক সূত্র থেকে কি দেখলাম যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি দুটো সমজাতীয় বল, হ্যাঁ, দুটো সামুদ্রিকের সুন্নিহিত বাহু দ্বারা যদি প্রকাশ হয় তাহলে ওই সুন্নিহিত বাহু দ্বারা উৎপন্ন কর্ণ, সামুদ্রিকের যে কর্ণটা ওই সুন্নিহিত বাহু দ্বারা উৎপন্ন কর্ণ কি করে সামুদ্রিকের লব্ধি বলকে প্রকাশ করে। তার মানে এখানে বোঝা গেল যে ওসিটা কি করছে ওই লব্ধি বলকে প্রকাশ করছে, এবং ওসিটা কি করছে ওই পাখিটাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছে। এবারে দেখবো যে একটা রোলারকে টানা বেশি সহজ নাকি খেলা বেশি সহজ। বলের বিভাজন থেকে এটা আমরা পাই। কিরকম দেখো, অনেক সময় প্রশ্নটা ঘুরে ঘুরে আসে যে একটা রোলারকে টানা বেশি সহজ নাকি ঠেলা বেশি সহজ। এফএক্স যেটা আছে সেটা অনুভূমিক উপাংশ, এই যে এফএক্সটা সেটা কি করছে, এই রোলারটাকে যখন আমরা বল প্রয়োগ করছি এফ অংশ বরাবর, তখন ঘর্ষণ বল কি করছে, ওই এফএক্স অংশটা ঘর্ষণ বলকে প্রশমিত করে রোলারকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করছে, অর্থাৎ গতিশীল হতে সাহায্য করছে এফএক্স উপাংশটা। আর এফও উপাংশটা কি করছে, নিচের দিকে কাজ করছে, ওজন বলের অভিমুখে অর্থাৎ নর্মাল ফোর্সের দিকে কাজ করছে, তার ফলে কি হচ্ছে নর্মাল ফোর্সটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, তাই না। এবার নর্মাল, এখানে একটা বিষয় আছে যে নর্মাল ফোর্সটা যদি বেড়ে যায় স্যার, তাহলে কি করবে, নর্মাল ফোর্সটা বেড়ে গেলে কিন্তু আমাদের যে ঘর্ষণ বলের যে স্পর্শতলটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে, আর ঘর্ষণ বলের স্পর্শতলটা বেড়ে গেলে এফএক্স কমে যাবে কিন্তু, কারণ এফএক্স কার এগেনস্টে লড়াই করছে, ঘর্ষণ বলের এগেনস্টে লড়াই করছে। এখন যদি নর্মাল ফোর্সটা বেড়ে যায়, এফও এর জন্য যদি নর্মাল ফোর্সটা বেড়ে যায়, সেক্ষেত্রে কি হবে আমাদের, সেক্ষেত্রে কিন্তু আমাদের এফএক্সটা কিন্তু কমে যাবে, তখন কিন্তু এফএক্স কমে গেলে ওইটাকে গতিশীল করতে কিন্তু আমাদের বেশি বলের প্রয়োজন হবে, বা ওই একই পরিমাণ বল প্রয়োগ করে টানার থেকে ঠেলা তখন আমাদের বেশি কঠিন মনে হবে। কিভাবে দেখো, তাহলে এখানে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি, এই যে নর্মাল ফোর্স N1 ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা Fy প্লাস mg। কেন,
কারণ হচ্ছে নর্মাল ফোর্সটা কি হচ্ছে এমজি ছিল, কিন্তু এফ ওয়াই উপাংশটা নর্মাল ফোর্সটা আরো বাড়িয়ে দিচ্ছে, অভিমুখে কাজ করছে, তার ফলে এন ওয়ান ইজিক্যাল টু এফ ওয়াই প্লাস এমজি। আমরা এখানে যেমন দেখতে পেলাম এন ওয়ান ইজিক্যাল টু এফ ওয়াই প্লাস এমজি, 1 নম্বর সমীকরণ দিলাম। সিমিলারলি একটা রোলারকে যখন টানা হচ্ছে তখন দেখো একই কোণে থিটা কোণ বরাবর ওই একই পরিমাণ বল এফ, মনে করো এখানে আমি যেমন 10 নিউটন বল প্রয়োগ করছিলাম একটা রোলারকে ঠেলার জন্য, সিমিলারলি এখানে একটা ওই একই রকম বল আমরা 10 নিউটন বল কিন্তু একটা রোলারকে আমরা টানছি। সেক্ষেত্রে কি হচ্ছে থিটা কোণে যখন টানছি, মনে করো এখানে দুটো উপাংশ আছে, একটা হচ্ছে এফ এক্স উপাংশ, যেটা কি করছে রোলারকে ঘর্ষণ বলকে প্রশমিত করে রোলারকে কি করছে সামনের দিকে এগিয়ে নিতে অর্থাৎ গতিশীল হতে সাহায্য করছে। একই রকম ভাবে এফ ওয়াই উপাংশ, এটা ভাইটাল পয়েন্ট, এফ ওয়াই উপাংশ যেটা সেটা কি করছে রোলারকে কিন্তু রোলারের ওজন বলের কিন্তু কোন দিয়ে কাজ করছে বিপরীত দিয়ে কাজ করছে, ভালো করে বোঝো, বিপরীত দিয়ে কাজ করছে, ওজন বল কাজ করছে নিচের দিকে নন কাজ করছে, আর এফ এক্স উপাংশটা কি করছে ওই তোমার অনুভূমিক উপাংশ যেটা কি করছে ঘর্ষণ বলের কে প্রশমিত করে আমাদের কি করছে রোলারটাকে গতিশীল হতে হেল্প করছে। এবার বিষয়টা হচ্ছে এখানে এন টুটা কমে গেল, নর্মাল ফোর্সটা কমে গেল, নর্মাল ফোর্সটা কমে যাওয়ার জন্য কি হলো কন্ট্যাক্ট এরিয়াটা কমে গেল না, কন্ট্যাক্ট এরিয়া মানে স্পর্শতল যেটা সেটা কিন্তু কমে গেল, অর্থাৎ নর্মাল ফোর্সটা কমে যাওয়ার জন্য স্পর্শতলটা কমে গেল মানে ঘর্ষণ বল কমে গেল, আর ঘর্ষণ বল কমে গেল মানে এফেক্স বেড়ে গেল। তাহলে যখন একটা রোলারকে যখন আমরা ঠেলছি তখন এফেক্স এর পরিমাণ বেড়ে যাচ্ছে, ফ্রিকশন ফোর্স মানে ঘর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, তার ফলে এফেক্সটা কমে যাচ্ছে। আবার যখন একই রকম ভাবে একটা রোলারকে আমি টানছি তখন কি হচ্ছে তোমার নর্মাল ফোর্সটা কমে যাচ্ছে, যার দরুন কি হচ্ছে ঘর্ষণ বলটা কমে যাচ্ছে, তার ফলে আমাদের এফেক্স মানে অনুভূমিক উপাংশটা বেড়ে যাচ্ছে। এই জন্য বলা হয় যে একটা রোলারকে খেলার চেয়ে টানা বেশি সহজ, অর্থাৎ একটা রোলারকে যখন আমরা ঠেলছি তখন বেশি বল প্রয়োগ করতে হয়, আবার যখন একই রকম বল প্রয়োগ করে রোলারকে যখন টানবো তখন কিন্তু আমাদের খুব ইজি মনে হয়। তার জন্য বলা হয় যে রোলারকে খেলার চেয়ে টানা বেশি সহজ, কারণটা এখানে আমরা দেখতে পেলাম। যখন আমরা টানছি একটা রোলারকে যখন ঠেলছি নর্মাল ফোর্সটা বেড়ে যাচ্ছে, তার ফলে আমাদের কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যাচ্ছে, আর কন্ট্যাক্ট এরিয়া বেড়ে যাওয়ার জন্য কি হচ্ছে আমাদের রডটাকে ঠেলতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, বুঝালো, ফ্রিকশন ফোর্সটা বেড়ে যাচ্ছে তার ফলে আমাদের এফেক্টটা কমে যাচ্ছে। আর একে কি করছি টানছি তখন কিন্তু কি হচ্ছে নর্মাল ফোর্সটা কমে যাচ্ছে, আর নর্মাল ফোর্সটা কমে যাওয়ার জন্য আমাদের এফেক্টটা বেড়ে যাচ্ছে, কারণ ফ্রিকশন কমে যাচ্ছে, ঘর্ষণ বল কমে যাচ্ছে, তার ফলে আমাদের এফেক্টটা বেড়ে যাচ্ছে। তবে দেখতে পেলে ক্লাসটা আজকের ক্লাসটা এটাই ছিল, নিউটনস ল অফ মোশন ফার্স্ট ল পড়লাম আজকে, সে নেক্সট দিন আমরা জাব্র পড়বো, সেকেন্ড ল পড়বো। আপাতত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানো, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানো। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো।